তারা হয়ে গেল নব তৃণমূল। আবার সেই মুখ্যমন্ত্রী তার সঙ্গে বিমানে করে দিল্লি চলে গেল, সেখানে সাবাস, তোমাদের ছেলে বলে নিয়ে চলে আসো। তারা ভোট দিতে যেতে পারত না, তারা প্রতিবাদ করতে পারত না। চুরি জোচ্চুরি যা করেছে, দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, যে অত্যাচার করেছে, তারা ভয়তে কথা বলতে পারত না। আজকে যখন এই তৃণমূলের আজকে সরকার যখন উৎখাত হয়েছে, আমি বারে বারে বলেছি যে বিজেপি যদি মনে করে এই নির্বাচনে মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে ভোট দিয়েছে, তাহলে আমি বিজেপির নেতৃত্ব এবং মাননীয় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এটা ভাববেন না যে তৃণমূলকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছে। সকলে যে কখনো ধান্দাবাজ বা লাল ঝান্ডায় একমাত্র এই সমাজকে পরিবর্তন করতে পারে। লাল ঝান্ডায় একটা সুস্থ সমাজ কথা ছিল, অনেকটা ভিড় হয়ে যাবে বলে সেই জায়গায় আমরা আজকের একটা বুথে জয়েন করাবো। সেটা 293 নম্বর বুথ, কেমিয়া খামারপাড়া অঞ্চলে। এদিকে ওদিকে সংবাদ মাধ্যম আসুন। পশ্চিমবাংলা যে জায়গায় এসছে, বামফ্রন্ট ছাড়া কোনো অপশন নেই। তৃণমূলকে যেভাবে দেখেছেন আপনি, এই কদিনে বিজেপির সামান্য একটু নোক দাগ বেরিয়েছে, আরো বেরোবে। এখন মানুষের বামফ্রন্ট ছাড়া কোনো ভরসা নেই, কোনো অপশনও নেই। এই জন্য সিপিএম এর প্রতি মানুষের এত আস্থা। মানুষ দলে দলে সমস্ত দল থেকে এই বামপন্থীদের ঘরে ফিরছে। আর এই যারা ফিরছে, এরা ভালো করে খবর নিয়ে দেখা যাবে এরা পূর্বপুরুষ, এরা বামপন্থী ঘরেরই লোক ছিল। এখানে সেখানে নানান ক্ষোভে, নানান এতে সব নানান মোটা ভাতের আশায়, সরু চালির আশায় চলে গেছিল। আজ বুঝতে পারছে যে বামফ্রন্ট যে মোটা ভাত, মোটা কাপড় দিয়ে মানুষকে সজাগ রেখেছিল, এই বামফ্রন্টই ঠিক ছিল। এই জন্য বামফ্রন্টের ঘরে আবার সব ফিরছে। কিন্তু আপনাদের ভিতরে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনোদিন জোট হয়নি, তো সিট আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমরা যৌথভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিট আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হয়নি। আইএসএফ সংগঠন আইএসএফ এর থাকবে, আমাদের সঙ্গে আমাদের কাছে থাকবে। আইএসএফ সঙ্গে আমাদের সংগঠনের কোনো নেই তো, যোগ নেই তো। এক এক করে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে। হ্যাঁ, লড়াইটা করতে কি আরো আপনারা মজবুত হলেন? একদম একদম, মানে আমাদের এখন লড়াই যাচ্ছে আমাদের সামনে আরএসএস আর কমিউনিস্টদের সঙ্গে লড়াই। কারণ আরএসএস, বিজেপি মানে আরএসএস এর ঘর থেকে বিজেপি জন্মেছে। তার বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের প্রতীক হলো লাল ঝান্ডা। এই লাল ঝান্ডার ঘরে মানুষ ফিরছে। এই লাল ঝান্ডা ধরে আগামী দিনে বিজেপিকে আমরা পশ্চিমবাংলার অশুভ শক্তিকে খতম করব। বিজেপি আমরা তৃণমূলকে দলে নিচ্ছি? তৃণমূলকে দলে নিচ্ছি না তো, আমরা জনগণকে দলে নিচ্ছি, পাবলিককে নিচ্ছি। তৃণমূলের কোনো নেতাকে তো আমরা দলে নেইনি। এরকম কোনো আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। আমরা পাবলিককে নিচ্ছি, জনগণ নিচ্ছি। যে জনগণ ওদেরকে ভোট দিয়ে শান্তি থাকতে চেয়েছিল, সেই জনগণই ভুল বুঝে ছিল, তারা আজকের সঠিকটা বুঝে আমাদের ঘরে ফিরছে। আমার নাম হচ্ছে আলমগীর বাদশা, এই এরিয়া কমিটি লিড ইনচার্জ। তৃণমূল দল থেকে জয়েন করে। কতজন করবে? 100 ঘর। 100? 100। আচ্ছা, তাদের কি ভয় দেখিয়ে নিয়ে আসা হচ্ছে না? না, স্বইচ্ছে তারা নিজেরাই এসেছে, আমাদের বলতে হয়নি। এই কর্মী সভা থেকে কি বার্তা থাকবে আপনার? কর্মী সভা থেকে বার্তা থাকবে যে আমাদের আগামী দিনে আমাদের যে লড়াই করে আমরা যে এখানে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত, তৃণমূল পঞ্চায়েত আছে, আমরা চেষ্টা করব যে যাতে আমাদের বামফ্রন্ট সরকারের হাতে চলে আসে। আমরা কিছু গরিব মানুষের পাশে থাকবো। গরিব মানুষের পাশে থেকে আমরা তাদের গরিব মানুষের সাথে আছি, আগামী দিনে থাকবো। আমরা গরিব মানুষের পাশেই থাকি, আগাগোড়াই আমরা গরিব মানুষের পাশেই থাকি। 34 বছর ক্ষমতায় ছিলাম, তাতেও আমরা গরিব মানুষের পাশে ছিলাম। আমরা কোনোদিন সরিনি, আমাদের কোনো মিছিল কোনোদিন বন্ধ হয়নি। আমরা কাউকে ভয়ও করিনি,
আমাদের সংগঠন আমরা করে যাচ্ছি। এই সংগঠন করে আমরা এখান থেকে বার্তা দেব যে আগামী দিনে আমাদের পঞ্চায়েত যেন আমাদের হাতে আসে, আমরা গরিব মানুষের সহযোগিতা করতে পারি, অতএব আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের ভয়ভূত না দেখিয়ে আমরা স্বইচ্ছে মানুষকে এই জায়গায় জমায়েত করতে পেরেছি। আমরা এইটাই আশা রাখছি যে আগামী দিনে আমরা যেন পঞ্চায়েতে আবার আমরা আসতে পারি। বিজেপির চোখে চোখ রেখে আমরা ওই অশুভ শক্তিটা আমরা দূর করেছিলাম, আবার একটা অশুভ শক্তি সামনে এসেছে। এই অশুভ শক্তিটারে দূর করে আমরা বামফ্রন্টে ক্ষমতা আসার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা মিছিল করছি। অতএব সেখানে আমাদের বলতে হচ্ছে না, মানুষ স্বইচ্ছায় চলে আসছে। আমরা ওরা যেমন ভয় দেখাতো, আমরা ভয় দেখিয়ে কিছু করব না। মানুষ নিজে নিজে বুঝতে শিখেছে, জানতে শিখেছে যে আমরা এই বামফ্রন্ট ছাড়া কোনো অশুভ শক্তি সামনে আসলে তারা তাড়াতে পারবে না। বামফ্রন্টই একমাত্র তাড়াতে পারে, সেটা হচ্ছে লাল ঝান্ডা। আপনার নাম? আমার নাম হচ্ছে শেরিনা বিবি, রোহনডা চণ্ডীগড় অঞ্চলে এরিয়া কমিটির সদস্য। না, বহুদিন করতে পারতো না। মানে মমতা ব্যানার্জি 2011 সালের আগে বলেছিল বদল নয় বদলা চাই, এবং বলেছিল আইনের শাসন চলবে। কিন্তু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা তো দেখেছেন যে 2011 সালের পরে কোনো বিরোধী দলের কোথাও তাদের মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, ঝান্ডা লাগানো যাবে না, নির্বাচন আসলে নির্বাচন করতে দেবে না, ভোট লুট করবে, গণতন্ত্র ধ্বংস ছিল। অর্থাৎ উনি বলেই দিয়েছিলেন যে এখন 10 বছর মুখে আপনার লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে হবে। একটা তো স্বৈরাচারী সরকার ছিল 15 বছরে, তার ফলে আমাদের নানান প্রতিকূলতার মধ্যেও তো আমরা চুপ করে ছিলাম না। আমরা লড়াই, আন্দোলন, সংগ্রাম করেছি। তবে যেখানে বেশি সন্ত্রাস, বিশেষ করে আমাদের এই যে বারাসাত 2 নম্বর ব্লক সহ এরকম যেখানে যেখানে কয়েকটা পকেটে আছে, সেখানে কোটি কোটি টাকার খেলা। তো ওরা ভয় যে যদি সিপিআইএম যদি এখানে কোনো রকম তার শক্তি নিয়ে ফিরে আসতে পারে, তাহলে এই যে কোটি কোটি টাকার যে ভেড়ির টাকা লুট, জমি বিক্রি, মাটি বিক্রি, এগুলো বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা এই জন্যেই আমাদের এইসব অঞ্চলে মানুষ বেরোতে পারত না। পূর্ণ নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, তার জন্য প্রস্তুতি কতটা নিয়েছে, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা যথেষ্ট আশাবাদী। আসলে দেখতে পাচ্ছেন তো যেখানে যেখানে হাজার হাজার লোক, আজকে যেখানেই মিটিং হচ্ছে, কর্মী মিটিং, এখানে একটা অঞ্চলের মিটিং ডাকা হচ্ছে, মানুষ এখানে তারা নিঃশ্বাস ফেলছে, তারা দেখছে যে একটা ভয়ঙ্কর যে শক্তি, সে শক্তি চলে গেছে। কিন্তু আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে, আজকে যে শক্তি ক্ষমতায় এসছে ইতিমধ্যেই, এই যে অল্প সময়, এখনো 2 মাস হয়নি, এসে তারা বাড়ি বুলডোজার দিয়ে ভাঙছে, হকারদের বিভিন্ন হকার স্টেশনের যে শিয়ালদা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এবং নানানভাবে তারা শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ নামিয়ে এনেছে। এবং এই যে কুরবানিতে আজকে যে গরু জবাই করা যাবে না 14 বছরের, আজকে তো বিপদে কারা পড়েছে? প্রায় 95% হচ্ছে হিন্দু যারা খাটাল, তারা গরু বিক্রি করতে পারছে না। ফলত যেটা হচ্ছে যে সেটা হচ্ছে এই অংশের মানুষও বিপদে পড়েছে, এবং ঘোষেদের মধ্যে বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত বা গরু বেচাকেনার সঙ্গে যুক্ত সেই পরিবারগুলো তারা আজকে বিপদের মুখে রয়েছে। অথচ যদি দেখা যায় এটা নিয়ে রাজনীতি করছে। আমাদের ভারতবর্ষে মহিষ এবং গরু রপ্তানিতে 2 নম্বর, ব্রাজিল হচ্ছে 1 নম্বর। যোগী আদিত্যনাথের ওনার রাজ্যে রয়েছে 7টা কোম্পানি, নাম শুনলে মনে হবে যেন মুসলমান কোম্পানি। আল কাবির বললে হবে যে মুসলমান, আল কাবির এক্সপোর্ট, ওখানে আছে আরবিয়ান এক্সপোর্ট। এই কোম্পানিগুলো সব হিন্দুদের, এবং হাজার হাজার কোটি টাকা আয় করে। 250 কোটি টাকা বিজেপির নির্বাচনী তহবিলে এরা দিয়েছে, আর এখানে এসে বলছে গরু কুরবানি দেওয়া যাবে না। ফলত এই অংশের মানুষও বিপদে পড়েছে। আর বিভিন্ন অংশ থেকে এই অল্প সময়ের মধ্যে যখন গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে যখন লড়াই, আন্দোলন, সংগ্রাম করছে সিপিআইএম লাল ঝান্ডা, তখনই দমন পীড়ন আইন আনছে। যা আইন আছে তাতে হচ্ছে না, বলছে গুন্ডা দমন আইন চাই। কথায় কথায় বলছে রাষ্ট্রদ্রোহিতা আইন লাগাতে হবে। যেমন ওমর খালিদ 20 সালে ধরা পড়েছে। আপনারা জানেন এনআরসি নিয়ে আন্দোলন করতে গিয়ে একজন গবেষক, ওই রকম একটা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছেলে, আজও সে জেলে রয়েছে। এখানে বলছে দমন পীড়ন আইন আনবে, মানেটা কি? মানে যারা প্রতিবাদ করবে বলছে 10 বছরের ইতিহাস দেখা হবে, যদি সন্দেহ হয় এ গন্ডগোল করতে পারে, আটকে রাখা হবে। 1 বছরের আপনি আগে কোনো জামিনের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ এও ভয় পেয়েছে,
দেখতে পাচ্ছে যে 2 মাসের মধ্যে আমি যা করেছি আর এরা যা করতে চায়। আমি যদি বলি শিয়ালদায় হলদিরামের দোকান রয়েছে, সে কিন্তু হকার না, আর রতন তপন যে চায়ের দোকান করে রেখেছে সে হচ্ছে হকার। তাই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই অল্প সময়ের মধ্যে মানুষ যারা ভোট দিয়েছিল তারা বলছে, একজন হকার তো বলছে যে আমি 17 সাল থেকে বিজেপিকে টাকা দিই, আমি বিভিন্নভাবে সাহায্য করি, আমি বিজেপিকে ভোট দিয়েছি, ঘোষপাড়াতেও যান সেখানেও বলছে। এবং এই সমস্ত এলাকায় যদি ভোটার আমরা যা দেখেছি নির্বাচনী ফলাফল, সেখানে 100টা ভোটের মধ্যে 80টা 90টা ভোট পেয়েছে বিজেপি। ফলত তারা বলছে কাদের ভোট দিলাম, এবং এই কারণেই এরা ভয় পেয়ে এবং আরো এরা অত্যাচার নামিয়ে আনবে। এরা তো ওই হিন্দুদের, আদানি আম্বানিদের। তাই বলতে চাই এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ভয় পাওয়ার ফলে এখানে দমন পীড়ন আইনের জন্য গুন্ডা দমন আইন আনছে। আমরা হাইকোর্টেও পরবর্তীকালে যাব এই আইনটা পাশ হয়ে গেলে, কিন্তু লড়াই আন্দোলন এইভাবে গুন্ডা দমন আইন দিয়ে দমিয়ে রাখা যাবে না। মানুষ যখনই নানানভাবে আক্রান্ত হবে, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক থাকে, এই বাজেটে কৃষকের একটা কথাও আছে নেই? তাহলে আমার দেশের 65% কৃষক, তারা কৃষির উপরে নির্ভরশীল। একটা সমীক্ষা কেন্দ্রীয় সরকারের বেরিয়েছে এই নরেন্দ্র মোদীর আমলে, 1,30,000 কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়েছে, এবং 12টা রাজ্যের পরিসংখ্যান নেই। পশ্চিমবাংলায় মরলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন এ স্বামী স্ত্রীর গন্ডগোল। তাহলে 1,30,000 কৃষক যারা ফসলের দাম না পেয়ে তারা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, 80% যদি হিন্দু হয়, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাহলে 1,04,000 হিন্দু তো গলায় দড়ি দিয়েছে। স্বাভাবিকভাবেই আজ এই অবস্থা দেশের, এবং এই রাজ্য, এই যে ডবল ইঞ্জিনের সরকার, ওদের নীতি এখানে প্রয়োগ করবে। স্মার্ট মিটার থেকে সহ, মানে সকালে একরকম দাম, বিকেলে একরকম দাম, রাত্রিরে একরকম দাম, এইসব চালু করবে। ও তো বলছে আমার সরকারি কর্মচারীদের আমি বাড়িতে আগে লাগাতে হবে, তারপরে আপনি না লাগালে আপনার বাড়িতে জোর করে লাগিয়ে দেবে। বিদ্যুৎ ক্রস সাবসিডি মানে কি? মানে হচ্ছে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। যেখানে ডোমেস্টিক হচ্ছে একটু কম দাম 1 ইউনিট, কমার্শিয়াল যারা দোকানে গোডাউনে ব্যবহার করবে তাদের একটু বেশি দিতে হবে, যারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে তারা। এবং সরকারের হাতে ছিল, এখন আদানি আম্বানিতে দিয়ে দেবে। আদানি আম্বানির কারখানায় 1 ইউনিট বিদ্যুতের দাম যা হবে, আপনার একজন ক্ষেত মজুর থেকে দিন মজুর তারও 1 ইউনিট বিদ্যুতের দাম তাই যাবে। এসব নিয়ে আমরা তো রাস্তায় নামবো, আমাদের তো লড়াই করতে হবে এই মানুষের জন্য। আমরা কমিউনিস্ট পার্টি করি, সুতরাং মানুষের উপরে আক্রমণ, অর্থনৈতিক আক্রমণ, শারীরিক আক্রমণ, নানান ধরনের আক্রমণ যা নেমে আসবে, তার জন্য লড়াই আন্দোলন সংগ্রাম করতে হবে। মানুষকে আমরা সংগঠিত করছি, মানুষকে বলছি এই ভয়াবহ শক্তির বিরুদ্ধেও এই রাজ্যে যে এসছে এবং কেন্দ্রে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই আমাদের করতে হবে।